নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটা একটা সত্য ঘটনা থেকেই নেওয়া, ইন্সপায়ার করা হওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কিছু মডিফিকেশন আমি নিজে করেছি, যেটা এই ঘটনার দরকার হয়ে পড়েছিল সেই হিসাব মতো। কিছু কাল্পনিক নামকে এন্ট্রি করা হয়েছে এখানে, এবং এটা একটা সাইকোলজিক্যাল হরর স্টোরি। এখানে আমি কিছু রোলকে প্লে করছি আমি নিজেই। যেখানে আমি নিজে একটা রোল প্লে করছি, সেটা হচ্ছে অনিমেষ দাস, যে একজন রাইটার। সে একটা জায়গায় স্থানে যায়, সেখান থেকে যখন ব্যাক করে তার গন্তব্যস্থান বাড়িতে আসছে, সেই সময়কার একটা সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হচ্ছে। তো চলুন, এটা আমার প্রথম এরম ধরনের একটা উপস্থাপনা, আপনাদের সাপোর্ট একান্ত দরকার। আমরা ডাইরেক্ট ঘটনায় চলে যাই। সেদিন, যেদিনকার এই ঘটনা, আমি বর্ধমান যাই একটা পার্সোনাল কারণে। সকালবেলা থেকেই ক্লাউডি ওয়েদার, সকালবেলা থেকে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমি বর্ধমান থেকে যখন ব্যাক করে আসি, সকালবেলা বেরিয়েছি, যখন আমি ব্যাক করার আমার সময় হয়, বৃষ্টি অত্যাধিক মাত্রায় বেড়ে যাওয়াতে স্টেশনে আসতে আমার বেশ কিছু সময় লাগে এবং কিছু ট্রেন আমি মিস করি। যখন স্টেশনে এসে পৌঁছই, মোটামুটি তখন আমার ঘড়িতে বাজে 6:45। স্টেশনে তখন বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এখানে বলে রাখা দরকার যে আমি যেখানে দূরপাল্লার ডিস্টেন্স অনুযায়ী যখন জার্নি করি, আমি ব্যাক টিকিট কেটে রাখি, আপ ডাউন টিকিট কেটে রাখি ট্রেনের। ফলে টিকিট কাটার কোনো ঝামেলা না থাকায় ডাইরেক্ট প্ল্যাটফর্মে যাই, এবং সেখানে একজন প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করি যে সামনে ট্রেন, একটা প্যাসেঞ্জার ট্রেন দেখা যাচ্ছে রেড সিগন্যালে আটকে আছে। তো আমি তাকে জিজ্ঞেস করি, দাদা এটা কি হাওড়ায় যাচ্ছে? উনি আমাকে উত্তর দেন, হ্যাঁ এটা হাওড়াই যাচ্ছে, সিগন্যাল পাইনি বলে দাঁড়িয়ে আছে, আপনি কোথায় যাবেন? আমি ওনাকে বলি, দাদা আমি হাওড়াই যাব, আমি এখানে একটা কাজে এসেছিলাম, তো ট্রেন কিছু মিস করাতে, লোকাল ট্রেন, তো এত ঝমঝমিয়ে বৃষ্টি, বুঝতেই তো পারছেন, ট্রেন মিস হয়ে গেছে। তো বললো, হ্যাঁ আপনি এই ট্রেনে যাত্রা করতে পারেন। আমি যথারীতি ছাতা, বৃষ্টি যেরকম পড়ছিল, ছাতা তো সঙ্গে থাকা দরুন অনেকটাই ভিজে যাই, এবং ওভারব্রিজ পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ট্রেনটাতে আমি উঠি। যে কামরায় প্রথমে আমি উঠি, কামরাটার একটু বর্ণনা দিই। হতে পারে তখন বৃষ্টি হওয়ার দরুন ট্রেনটা দূরপাল্লার ট্রেন বর্ধমানের স্টেশনে দাঁড়িয়েছে, এবং প্যাসেঞ্জার ট্রেন বোঝাই যাচ্ছে ট্রেনের বৈশিষ্ট্য দেখে। উইন্ডো সিট, যেটা সিঙ্গেল সিট থাকে না, সেখানে দেখলাম একজন ভদ্রলোক বসে, আর তার বিপরীত সাইডে একটা লম্বা সিটের যে জায়গা থাকে, সেটা টোটালটাই ফাঁকা, এবং লোকজন আছে, উঁকি মেরে দেখা গেলে লোকজন আছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে পুরো কামরাটায়। তো আমি যথারীতি সেসব কিছু না ভেবে একজন ভদ্রলোককে বসে থাকতে দেখি, আমি তার অপোজিট সিটে, সিঙ্গেল সিটে গিয়ে বসি। বসে নিজের ব্যাগ, একটা ছোট ব্যাগ ছিল যেটা বাঙ্কের উপর রেখে, জলের বোতলটা সঙ্গে নিয়ে আমি বসলাম। ভদ্রলোককে দেখলাম এক নজরে যে জানলার দিকে তাকিয়ে, জানলাটা ওপেন করা, বৃষ্টি পড়ছে, তার কোনো ভূপ্রেত নেই, কিন্তু এক নজরে তাকিয়ে জানলার বাইরের দিকে তাকিয়ে বসে আছে। ভদ্রলোকের যদি জামা কাপড়ের বৈশিষ্ট্য দেয়া যায়, ভদ্র ঘরের ছেলে মানুষ, জামা কাপড় মোটামুটি ভালো, কিন্তু একটু ময়লা টাইপের, জুতোটাও ভালো পরেছেন, চটি, পায়ে চটি রয়েছে, এবং কিন্তু হ্যাঁ, দেখে মনে হচ্ছে অনেকদিন স্নান বা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে।
যাই হোক, সেসব কিছু খেয়াল না করে কামরায় আর যেখানে আমি বসেছি তার আশেপাশে কেউ না থাকায়, আসলে আমি লোক খুব ভালোবাসি, মানুষকে কথা বলতে ভালোবাসি, এবং দূরপাল্লার জার্নিতে বর্ধমান থেকে হাওড়া বলতেই পারেন 1.5-2 ঘন্টার জার্নি, নিজেই তার সঙ্গে আলাপ করার চেষ্টা করি। দাদা শুনছেন? আপনি কোথায় যাচ্ছেন? অপোজিট সাইড থেকে কোনো রিপ্লাই না আসাতে আমি আবার রিপিট করলাম, দাদা আপনার নাম কি? আপনি কোথায় যাচ্ছেন? আপনি চার চোখের ইশারায় আমাকে বললেন, যেটা বুঝতে পারলাম উনিও এই স্টেশন থেকেই উঠেছে। হয়তো ভাবলাম ট্রেনটা দাঁড়িয়ে থাকার দরুন সিগন্যাল পাচ্ছে না, ফলে উঠে উনিও বসেছেন আমার মতো। বিশেষ কিছু ঘাঁটালাম না। বাইরে সুন্দর পরিবেশ, বৃষ্টি হচ্ছে, পুকুরে হাওয়া বইছে, হালকা হালকা ছিটে এসেও গায়ে লাগছে, এবং যে কামরায় আমি উঠে বসেছি সেই কামরার যেখানে আমি বসে রয়েছি বা আমরা বসে আছি, এখানকার ড্রিম লাইট যেরকম হয় না ট্রেনের ড্রিম লাইট, ওরকম জ্বলছে, আর একটু সাইডে একটু দূরে মোটামুটি লাইট যেরকম জ্বলছে। ঠিক সেই সময় একটা হকার ওঠে চা নিয়ে। মনোরম পরিবেশ, চা তো একটু খেতেই হবে। ওনাকে জিজ্ঞেস করলাম, দাদা কি চা? দুধ চা? না দাদা, লেবু চা। কত টাকা? 1 কাপ 10 টাকা। দিন তো একটা। নিয়ে হঠাৎ করে মনে হলো যে একা চাটা খাবো, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি, কারণ জার্নিটা অনেকটা, বন্ধুত্ব পাতাতে হবে। কেন সেটা আগে বলছি। দাদা চা চলবে? উনি আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় ঘাড় নাড়িয়ে বললেন না। তো যথারীতি আমি একটা চা নিয়ে 10 টাকা তাকে ধরিয়ে দিয়ে সে আবার চায় চায় বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেল। অদ্ভুত ধরনের লেবু চা, খুব ভালো টেস্ট, উষ্ণ গরম। খেতে খেতে ওনাকে জিজ্ঞেস করলাম আবার, দাদা আপনি কোথায় যাচ্ছেন? ঠিক এই সময় ট্রেনটাও সিগন্যাল পেয়ে গেছে, হর্ন মারছে, মানে ছাড়বে বলে, স্টেশন ছেড়ে যাবে বলে হর্ন মারছে। উনি আমাকে বললেন, আমি এখান থেকেই উঠেছি। কোথায় যাচ্ছেন? কথাটা এড়িয়ে দিয়ে উনি বললেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি ওনাকে বললাম, আমি দাদা হাওড়ায় যাচ্ছি, আসলে এখানে এসেছিলাম একটা পার্সোনাল কাজে, সেই কারণে অনেক ট্রেন মিস করাতে ভেবেছিলাম যে কীভাবে পৌঁছবো, তো এসেই দেখি স্টেশনে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমি উঠলাম। উনি বললেন ভালো, বলে চুপচাপ আবার বসে বাইরের দিকে তাকিয়ে। আমার তখন মনে হচ্ছিল যে কিভাবে তার সঙ্গে একটা ঘনিষ্ঠতা, যতটা ঘনিষ্ঠ হওয়া যায়, কারণ দেখে তো মনে হচ্ছিল লোকাল মানুষ, কোথাও হয়তো যাচ্ছে, হয়তো কলকাতায় যাচ্ছে। কারণ আমার একটা স্বভাব আছে, যেহেতু আমি একজন রাইটার, এদিক ওদিক থেকে ঘটনা, সত্য ঘটনা কালেক্ট করে নিজের মতন করে সেটা লিখে আমি আমার ফেসবুক পেজে আমি রিলিজ করি। তার জন্যই আবার মানুষের সঙ্গে আলাপ করতে খুবই ভালো লাগে। আমি আপনাকে আবার জিজ্ঞেস করলাম, দাদা একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি তো এখানকারই মানুষ। তো তো বলতেই বিরাট জোরে একটা বাজ পড়ল। দুজনেই আমরা জানলার দিকে তাকালাম এবং বাসটা দেখতেও পেলাম দূরে কোথাও একটা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ট্রেনও তখন ধীরে ধীরে স্পিড নিয়েছে। একটা ট্রেন একটা যখন দেখা গেল, একটা
একটা স্টেশনকে ক্রস করে চলে গেল। তখন মনে হলো ট্রেনটা হয়তো গেল, সব স্টেশনে দাঁড়াবে না বলেই হয়তো ট্রেনে বিশেষ ভিড় নেই। আমি ওনাকে আবার বললাম, দাদা আসলে আমি একজন রাইটার। নিজেই বলতে লাগলাম বন্ধুত্ব পাকানোর জন্য। আপনি তো দেখে মনে হচ্ছে আপনি স্থানীয় মানুষ, কোনো আপনার জানা বা আপনার শোনা কোনো ঘটনা যদি আমাকে শেয়ার করেন। তাকে ঘটনাটা পুরো খুলে বললাম যে আমি প্রফেশনালি কি কাজ করি। উনি আমাকে বললেন, গল্প তা সত্যি না মিথ্যে শুনবেন। আমি ওনাকে বললাম, দেখুন ছোট অবস্থায় দাদা দিদাদির কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে ভূতের গল্প তো অনেক বানানো গল্প শুনেছি, কিন্তু এখন সত্য গল্পটাই শোনা মানে বুঝতেই পারছেন তো। উনি আমাকে বললেন, দীপক দীপক মজুমদার, শুনবেন ঘটনা? ইন্টারেস্ট পেলাম। ওনাকে বললাম, হ্যাঁ নিশ্চয়ই। তো দাদা এটা কি কোনো ভৌতিক ঘটনা? উনি আমাকে বললেন, ভৌতিক কিনা জানি না, তবে ভূতের থেকেও ভয়ানক। বলে উনি কিছুক্ষণ গ্যাপ নিলেন, 1-2 সেকেন্ড নিয়ে বললেন, আসলে দীপক আমার ছোটবেলাকার বন্ধু। বলতে পারেন আমরা ল্যাংটুপুতে মানুষ হয়েছি। আমার বন্ধু বলুন, আমার ছোট ভাই বলুন, সমস্ত কিছুই দীপক। ছোটবেলায় স্কুল থেকে আরম্ভ করে একসঙ্গে থাকা, আমি তো বেশিরভাগ দীপকের বাড়িতেই থাকতাম, দীপকের বাড়িতেই পড়তাম। ওর মা বাবা দীপকের মতনই আমাকে স্নেহ করত। ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই স্নান, ওখানেই ঘুম। কোনো সময় মনে হলে বাড়ি ফিরতাম। আসলে দীপকের বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি নয়, বুঝতেই তো পারছেন গ্রামগঞ্জের ব্যাপার। এবং আমার বাড়িরও আমার পরিবার দীপকদের ফ্যামিলি ভালো করেই জানতো, ফলে কোনো বাধা দিত না ছোটবেলা থেকে। ফলে আমরা ছোটবেলা থেকেই একসঙ্গে স্কুলে ভর্তি হয়ে একসঙ্গেই বড় হতে থাকি। আমাদের স্কুলের সামনে একটা মাঠ, আর মাঠের ঠিক একটু দূরত্বে একটা পুকুর থাকছে। আমরা বেশিরভাগ সময় স্কুলের অবসর সময় এই মাঠ এবং পুকুরের সামনে বসেই একে অপরের সঙ্গে কাটাতাম। কি অদ্ভুত সময় আমরা কাটিয়েছি। বলতে পারেন দাদা, দীপক আমার জগৎ ছিল, আমি দীপকের জগৎ ছিল। এই একে অপরের জগতের মধ্যে খুব ভালোবাসা, খুব আনন্দ, প্রচুর বিশ্বাস, সমস্ত কিছু ছিল। কিন্তু বলেন উনি চুপ করে গেলেন। আমার আগ্রহ জেগে চলেছে যে ব্যাপারটা কোন দিকে যেতে চলেছে। অ্যাজ এ রাইটার ফিল করতে পারছি হয়তো ভদ্রলোক মারা গেছেন, সেরকম ধরনের কিছু ঘটনা। আমি ওনাকে বলি, দাদা আপনি কিছু বোধহয় বলছিলেন, যে কিন্তু বলে আপনি থেমে গেলেন, যদি বলেন তাহলে ভালো হয়। কারণ যেটা এইটুকুনি বুঝলাম যে আপনাদের বন্ধুত্ব বা যে সম্পর্কেই আপনারা থাকুন না কেন, খুব গভীর সম্পর্ক ছিল বা আছে। উনি হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই। কি জানেন, আমরা তো গ্রামের মানুষ, আমাদের মধ্যে কোনো ছলনা নেই। বলে দিন থেকে রাত পর্যন্ত আমরা ওই মাঠ, ওই পুকুর, এবং যখন স্কুল ছুটি হয়ে যেত তখন আমরা দীপকের বাড়িতে গিয়েই জলখাবার খেতাম, পড়াশোনা করতাম, একে অপরকে সাহায্য করতাম পড়াশোনা করতে। কিন্তু দাদা হঠাৎ করে
এই দুনিয়ার অন্ধকার নেমে আসে। দীপক ধীরে ধীরে যখন বড় হতে থাকে, আমি আর দীপক যখন ধীরে ধীরে শৈশব থেকে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করি, বলতে পারেন যে কলেজটা আমাদের যে স্কুলের ঠিক পাশেই একটা বড় কলেজ আছে। কলেজে আমরা ভর্তি হই এবং একসঙ্গেই, যেমন ছোটবেলা থেকে নিয়ম, দীপক যে ক্লাসে ভর্তি হয়, যে সাবজেক্ট নিয়ে পড়ে, আমিও সেই সাবজেক্ট। আমি উৎসাহিত হয়ে বললাম, যাতে আপনাদের সাবজেক্টটা কী নিয়ে আপনারা পড়াশোনা করেছেন। উনির থেকে উত্তর এলো, আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। ভালো লাগলো শুনে। আমাদের জগৎটা অদ্ভুত জগৎ ছিল, জানেন। ভালোবাসা, বিশ্বাস, ইয়ার্কি, ঠাট্টা সমস্ত কিছুই ছিল। দিন কখন হতো, রাত কখন হতো বোঝাই যেত না। কিন্তু হঠাৎ একদিন সব কিছু পরিবর্তন হয়ে গেল। একদিন দীপক সকালবেলা, আমি স্কুলের মাঠে, আমাদের বরাবরই নিয়ম ছিল স্কুল শুরু হওয়ার অন্তত 15-20 মিনিট আগে আমরা স্কুলের মাঠে মিট করতাম, তারপর একসঙ্গে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যেতাম। তখন তো কলেজ, সেখানেও ব্যাগ, সেখানেও সমস্ত কিছু, কিন্তু নিয়মটা সেই থেকে গেছিল 15-20 মিনিট আগে। দীপক স্বভাবে প্রচণ্ড মিশুক মানুষ, এর সঙ্গে কথা বলতে ভালোবাসে। ইয়ার্কি বেশি না করলেও ইয়ার্কি মারতে মানে দ্বিধা নেই, অল্প বিস্তর ইয়ার্কি পছন্দ করি। কিন্তু সেদিন হঠাৎ দীপক এসে বসাতে চুপচাপ এসে বসে রইল। আমি ওকে জিজ্ঞেস করি, কী রে, এরকম চুপচাপ কেন? কিছুক্ষণ চুপ থেকে দীপক বলল, কাল রাত্রিরে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, জানিস? কি স্বপ্ন? স্বপ্ন তো সবাই দেখে, তা চুপচাপ আবার কি আছে? না রে, এক অদ্ভুত স্বপ্ন। নিজেকে নিজে দেখছিলাম অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত চেয়ার। আমি ওকে বলেছিলাম, আরে ছাড় ভাই, ওরকম কোনো কিছু হ্যালুসিনেট করেছিস, রাত্রিবেলা তোর ঘুম ঠিক হচ্ছে না, চুপচাপ ঘুমো, আজকে বাড়িতে গিয়ে আজকে বেশি পড়িস না, দেখবি ঘুমটা ঠিক হলে সব কেটে যাবে। শুরু হয় এখান থেকে। অদ্ভুত ধরনের পরিস্থিতি পরিবর্তন হতে আরম্ভ করে। দিনে দিনে দীপককে বদলাতে দেখি। যে দীপক হাসি খুশি থাকতো, ইয়ার্কি ঠাট্টা মারতো নিজেদের মধ্যে, নিজেদের যাবতীয় আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতাম, শেয়ার করতাম, সে দিনে দিনে চুপচাপ হতে থাকল। একদিন আমি দীপকের বাড়ি, বড় অবস্থায় আমরা যখন কলেজে পড়ি তখন বিশেষ আমি সপ্তাহে 4-5 বার যেতাম, কিন্তু সব দিন যেতাম না, খুব দরকার পড়লে দীপকের বাড়িতে যেতাম। সেদিন যাই, স্কুল ছুটি ছিল, রোববার। দীপকের ঘরে গিয়ে দেখি দীপক বসে আছে। আমি জিজ্ঞেস করলাম ওকে, কিরে তোর কি হয়েছে বলতো, খুলে বলতো, এরকম চুপচাপ হয়ে যাচ্ছিস দিনে দিনে, চুপচাপ হয়ে যাচ্ছিস দিনে দিনে, কি হয়েছে? দীপক বলল, সেই স্বপ্ন, প্রত্যেক দিন একই স্বপ্ন দেখি, আমারই শরীর, মুখটা একটা অদ্ভুত, মুখে সামনের দিকে ঘুমটার মতন টানা, রাত্রিবেলা হলেই ঠিক সময় হঠাৎ করে এই মূর্তির এই অবয়বের আবির্ভাব হয়, আর আমাকে বলে আমাকে কেউ খুন করতে চলেছে, আমাকে কেউ মেরে দেবে, তাই আমাকে তাকে আগে মারতে হবে। আমি নিজেকে নিজেই প্রত্যেক দিন দেখি, সেই হাত, সেই পা, কিন্তু মুখটা দেখলে প্রচণ্ড ভয় লাগে, কেমন যেন দেখতে আমাকে। আমি
এইসব ফালতু বকছিস বল, তোর ডাক্তার দেখানো দরকার। চল কালকে অমল কাকুর কাছে যাবো তোকে নিয়ে, সোমবারও আছে। ডাক্তারবাবু অমল কাকু তাড়াতাড়ি চেম্বারে আসবে, আমরা দেখাবো তোকে। এখানে বলে রাখি, ভদ্রলোক বলছেন অমল কাকু আমরা বলতাম, সেখানে অমল ডাক্তার বলে পরিচিত। উনি ওই এলাকার সমস্ত কিছু ছোট বড় চিকিৎসা করে থাকতেন এবং খুব ভালো চিকিৎসা করতেন, ফলে তো ওনার নাম দাম। এবং ছোটোবেলা থেকে ওনাকে কাকু বলে ডাকাতে আমরা অমল কাকু। যথারীতি পরের দিন আমরা, মানে আমি দীপককে নিয়ে অমল কাকুর কাছে যাই আফটার স্কুল, মানে আফটার কলেজ। অমল কাকু, কি রে তোরা এখানে, কি পেট পেট খারাপ নাকি রে? আমি বললাম না কাকু, পেট খারাপ না, দীপকের কিছু অসুবিধা হচ্ছে, ও ঘুমোতে পারছে না রাত্রিরে, ঘুমোলেই ও একটা স্বপ্ন দেখে প্রত্যেক দিন। বলে আমি সমস্ত ঘটনাটা কাকুকে বললাম। অমল কাকু বলল ওসব কিছু নয়, আমি কি দুটো মেডিসিন লিখে দিচ্ছি, ভালো করে ঘুমো। ঘুম হয়তো পড়াশোনার জন্য ঠিক করছিস না, লেট নাইট শুচ্ছিস বলেই কিন্তু হ্যালোসিনেট করছিস রাত্রিবেলা, বা দুঃস্বপ্ন আসছে। ঠিক মতন রেস্ট নে, এই ওষুধগুলো খা, 5-7 দিন কমে যাবে। যথারীতি অমল কাকু একটা প্রেসক্রিপশানে দুটো মেডিসিন লিখে দেয়, বলেও দেয় একটা ভিটামিন আর একটা হালকা ঘুমের ওষুধ। আমরা ওখান থেকে, অমল কাকুর চেম্বার থেকে মেডিসিনের দূরত্ব খুব বেশি নয়, বলতে পারলেন 1-2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। মেডিসিন সব সবে তখন বন্ধ করতে যাচ্ছে, কেন জানি না, এমনি তো খোলা থাকে। তো দৌড়ে আমি গিয়েই মেডিসিন দুটো কিনে ফেললাম, নিয়ে দীপকের হাতে ধরিয়ে বললাম এটা নিয়ম করে খাস কিন্তু। অমল কাকু দেখলি তো, বললি রেস্ট নিতে হবে আর ওষুধটা খেলেই ঠিক হয়ে যাবে। যথারীতি বলে আমি আমার বাড়ির দিকে চলে আসি এবং দীপকের বাড়ির দিকে চলে যায়। পরের দিন দীপক আর কলেজে আসে, আমি তো যেমন যথারীতি 15 মিনিট আগে পৌঁছে গেছি। অনেকক্ষণ ওয়েট করার পর কলেজ যেহেতু, প্রথম ক্লাসটা মিসই হয়ে গেল। পরের ক্লাসটা অ্যাটেন্ড করে ঠিক করলাম যে না, কলেজটা শেষ হলে একবার দীপকের কাছে যাব, কেন এলো না ছেলেটা। আমি গেলাম, গিয়ে দেখি দীপকের মা বলল তখন, দরজা খুললেন, আরে দেখো তোমার বন্ধুর কি অবস্থা, সকাল সারা রাত ঘুমাচ্ছে, সকাল থেকেও ঘুমাচ্ছে। আমি যথারীতি বললাম ঠিক আছে কাকিমা, আমি যাচ্ছি, গিয়ে দেখছি। ওপরে ঘরে যাওয়াতেই দীপক দেখি খাটে উঠে বসে আছে, মাথাটা নিচু করে। আমি বললাম কিরে দীপক, আজকে কলেজ এলি না? ওয়েট করছিলাম তোর জন্য, কি শরীরটা কি খুব খারাপ? দীপক কিছু কথা না বলে ইশারায় ঘাড় নেড়ে বলল না। তারপর বলল কালকে অমল কাকুর দেওয়া ওষুধ খাওয়ার পরও আমি সেম স্বপ্ন দেখি, আমি আর সহ্য করতে পারছি না নিজেকে প্রত্যেক দিন এরকম একটা রূপে দেখি। চিন্তার বিষয়। আমরা ঠিক করলাম যদি এই ওষুধ, আমি এটাই বললাম দেখ সবে তো ওষুধটা খেয়েছিস, অনেক দিন ধরেই রেস্ট ফেস্ট ঠিক মতন হয়নি, ওষুধটা আর 2 দিন কন্টিনিউ করে যদি না কমে আমরা শহরের কোনো বড় হাসপাতালে যাব ডাক্তারের খোঁজ নিয়ে। বলে আমি দীপককে সান্ত্বনা দিয়ে আমি নিজের বাড়ি চলে আসি, পড়াশোনা ছিল। হঠাৎ করে তার পরের দিন যথারীতি বুধবার ছিল, কলেজ শুরু হওয়ার আগে আমি ওরা পৌঁছেছি। আমি দীপককে দূর থেকে দেখছি খুব ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছে, কোনো তাড়াহুড়ো নেই তার মধ্যে। এসে বলল, চুপচাপ বসলো, বসেই বলল আমি যে স্বপ্নটা দেখি না রে,
সত্যিকারের মনে হয় আমাকে খুব খুন করবে, নাহলে একই স্বপ্ন কেন বারবার দেখবো? বলে আমাকে খুঁজে বার করে নিজের তো সেলফ ডিফেন্স তো করতেই হবে ভাই। আমি বললাম, আরে কি সব যাতা বলছিস? একটা স্বপ্ন দেখছিস, এই তাতে সেলফ ডিফেন্স কী সব বলছিস বলতো? চল দুদিন কোথাও এদিক ওদিক, আজকে আর কলেজ যাবো না, আমরা এদিক ওদিক ঘুরে আসি চল। বললো তোর একটু হাওয়া বাতাস লাগবে, ভালো লাগবে। দীপক বললো না, কলেজে যাবো। সেই দীপকের শেষ কলেজ আসে। কলেজ থেকে কোনো কথা না বলে চুপচাপ, যেন চেনেই না আমাকে, হনন করে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। বেশ কিছুদিন কোনো খবরাখবর নেই, বেশ কিছুদিনের মধ্যে 5-7 দিন। এদিকে ধীরে ধীরে কলেজের পরীক্ষার সময় চলে এসছে, ফলে কিছু পড়াশোনার চাপের জন্য দীপকের খোঁজ নিতে পারিনি। আর তখন সেই সময়কার আমাদের অবস্থা এরকম ছিল, ল্যান্ডফোন থাকা সত্ত্বেও ঝড় বৃষ্টি হওয়াতে ল্যান্ডফোনের লাইন কেটে যাওয়াতে কোনো খবরাখবর নিতেও পারতাম না। মোবাইলের বন্দোবস্ত তখন ছিল। 5-7 দিন পর আমি ঠিক করলাম যে না, আজকে দীপকের খবর নিতেই হবে। ছেলেটা কি হলো, কোনো খবরাখবর নেই, আমিও যেতে পারছি না, ও আমাকে যে এসে একটা খবর দেবে, এই রকম মানসিক চিন্তা নিয়ে হঠাৎ করে দেখি দীপক দূর থেকে আসছে ধীর গতিতে। দূর থেকে দেখেই মনে হচ্ছে ওর মধ্যে যে ডিপ্রেশন, যে সমস্ত জিনিসগুলো দেখেছিলাম, একটা অদ্ভুত শান্তি অনুভব করছি। দূর থেকেই আমাকে দেখে হাসছে। সামনের দিকে যখন সামনাসামনি চলে এলো, আমার হাতটা ধরে টেনে পুকুর পাড়ে নিয়ে গেল। কারণ এখানেও বসে আমরা অনেক গল্প আলাপ আলোচনা করেছি। জানিস তো, খুঁজে পেয়েছি। আমি বললাম, কি খুঁজে পেয়েছিস? যে খুন করবে তাকে খুঁজে পেয়েছি। কাল রাত্রিবেলা আমি নিজেকে দেখি, আমি আমাকে ইশারা করছি, আমার মা আমাকে খুন করতে চায়, আমি দেখতে পেলাম স্বপ্নতে। ফলে সেই রাত্রিরেই হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। তখন রাত 3টে বাজে। মা বাবা শুয়েছিল। মাকে টর্চের বাড়ি মাথায় মেরে মুখ টিপে ধরে ছটফট করছিল গো, মেরে দিয়েছি। বাবা এতই অগরে ঘুমোচ্ছিল, সেরকম টের পায়নি। একবার চিৎকার করাতে বাবা দেখলাম ঘুরে শুলো। তখন একটু ভয় করছিল, কিন্তু যা দেখেছি স্বপ্নে, আমি মেরে দিয়েছি মাকে। তোকে এই কারণে বললাম, তুই তো আমার ছোটবেলাকার ভাই বল, বন্ধু বল, কাউকে বলিস না। কারণ বারবার দেখছিলাম কেউ আমাকে মারবার চেষ্টা করছে। এতদিন বুঝতে পারিনি যে মাই আমাকে মারবার চেষ্টা করছিল। আমি শুনে কি বলবো না বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যেমন, এমন অনুভব করলাম। ভেতরে খালি একটাই চিন্তা চলছিল যে কার সামনে আমি দাঁড়িয়ে, সেই দীপক, সেই মানুষটা যে এত মিশুকে মা বাবা মানে কাকু কাকিমাকে এখানে বলে রাখা ভালো, দীপকের খুব ছোট ফ্যামিলি। দীপক বড় ছেলে, দীপকের মা বাবা, দীপকের একটা ছোট বোন ছিল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, মৃতদেহটা তুই কোথায় রাখলি? বললো, সেই রাত্রিরে স্টোর রুমে সরিয়ে দিয়েছি। আর বাবা যেই আমাকে উঠে দেখেছে বিছনায় রক্ত,
দেখেছে। দুজনকে গলা ধাক্কা দিয়ে ভেতরে বন্ধ করে দিয়েছি, ওই দরজার মধ্যে, ঘরের মধ্যে। আমি চিল্লাতে যাচ্ছিলাম, চিৎকার করে বলতে পারলাম না, মৃদু গলায় বললাম, তুই করেছিসটা কি? লোক জানাজানি হলে তো তোর জেল হয়ে যাবে। কি করছিস তুই? কি করেছিস তুই? তুই নিজে জানিস কি করেছিস? দীপক হেসে বলল, যা করেছি ভালো করেছি, নিজেকে প্রোটেক্ট করেছি। তুই যদি কাউকে বলিস তাহলে। দীপক হেসে আমার সামনে থেকে চলে গেল। পরের দিন দীপক আর আসেনি। আমি নিজেই বিকেলবেলা আমি ওদের বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিই। এবং বাড়িতে ঢোকবার ইচ্ছা তো ছিল, কিন্তু সাহস হলো না, নিজের প্রাণের ভয়। কি জানি, দীপক যদি এখন অন্যমনস্ক থাকে, যদি আমাকেই মেরে দেয়। কিছুটা যাওয়ার পর দূর থেকে বাড়িটা দেখে আমি আবার ব্যাক করে আসি। দিনের পর দিন এরকমভাবে যাওয়ার পর হঠাৎ করে একদিন খবর এলো লোকের মুখে। আসলে আমাদের গ্রামগঞ্জ তো একটা ছোটোখাটো, বড় তো ছেড়েই দিন, ছোট ধনিস হয়ে গেলেই লোকের মুখে দাবানলের মতন স্প্রেড করে যায়। দীপক তার মাকে তো মেরেছে, বাবাকে এবং বোনকে ঘরের মধ্যে বন্ধ করে না খেতে পেয়ে তাদেরকেও মেরে দিয়েছে। খাবার নানে অভুক্ত রেখে তাদেরকেও মেরে দিয়েছে। মারবার পর তাদের গলা কেটেছে এবং সেই রক্ত দিয়ে নিজের মুখে, সারা শরীরে মেখে চুপচাপ নিজের ঘরে গিয়ে বসেছিল। বাড়িতে কেউ একজন আসাতে দরজা খোলা দেখে সে উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভাবে যে কোনো চুরি ডাকাতি হয়নি তো, সকালবেলা মর্নিংয়ের টাইমে। সে যখন ওখানে গিয়ে পৌঁছায়, দীপককে রক্ত মাখা অবস্থায় দেখে এবং তার সঙ্গে সঙ্গে সে নিজে দেখে দীপক নিজের গা হাত পা ব্লেড দিয়ে চিরে চিরে রক্ত বার করছে এবং নিজের মনে মনে হাসছে। এবং সারা বিছনা প্রচুর রক্তে ভরে গেছে, প্রচুর রক্তে। চেয়ানো অবস্থায় সেই ভদ্রলোক যখন দৌড়ে পালাবার চেষ্টা করে খুনের দায় ধরা পড়ার জন্য, খুনির দায়, ওনার চোখে পড়ে যেখানে সে তার মাকে রেখেছিল সেই দরজাটাও খোলা, মায়েরও শরীরে ক্ষতবিক্ষত দাগ, ডেড বডি শোয়ানো আছে, রক্ত ভেসে গিয়ে শুকিয়ে গেছে। তখন তিনি বাইরে বেরিয়ে আরও 4-5 জনকে, গ্রামের অবস্থায় মর্নিং ধরুন 6টার সময় অনেক মানুষ উঠে যায় কাজকর্ম যাওয়ার জন্যে, চাষবাস করার জন্যে, সবাইকে ডেকে ডাকাতে পরে দেখা গেছে, উদ্ধার করা গেছে তার বাবা এবং বোনের লাশও ঘরের মধ্যে, সেখানেও সারা শরীরে কাটা ছেঁড়ার দাগ, সেখানেও রক্তারক্তি অবস্থা। এবং এটাও শুনি যে আমার সেই দীপক আসলে নিজের শরীরকে এতটাই ক্ষত করেছিল, রক্ত অত্যাধিক মাত্রায় বেরিয়ে গিয়ে সে নিজেও মৃত্যু মুখে পতিত হয়েছে। বলে ভদ্রলোক চুপচাপ আবার জানলার দিকে তাকিয়ে রইলেন।
আমি তখন ভাবছিলাম, যা কি শুনলাম তা কি সত্যি সত্য? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, দাদা থানা পুলিশ হয়নি? উনি জানলার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, হ্যাঁ সব কিছুই হয়েছিল, কিন্তু যে সব কিছু করলো তাকে তো আর ধরার কিছু নেই, সে তো নিজেই সুইসাইড করেছিল। নিজেই বলতে লাগলেন, কেই বা রাত্রির স্বপ্নে আসতো, নিজেকে কি দেখতো, কে ওকে উৎসাহ দিল, সমস্ত কিছুই অন্ধকার। একটা সুন্দর পরিবার, একটা সুন্দর জগৎ অদ্ভুতভাবে শেষ হতে দেখেছি দাদা। ওনার চোখে জল দেখে আমিও নিজে খুব ইমোশনাল ফিল করলাম। ওনার গায়ে হাত দিয়ে বললাম, কি করবেন না দাদা, নিয়তিকে তো কেউ এড়াতে পারে না, এটাই হয়তো ভবিতব্য ছিল। হঠাৎ করে খেয়াল পড়ল ট্রেনটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। স্টেশন থেকে ক্রস করে বুঝতে পারছিলাম না, একটা ফাঁকা জায়গা, বৃষ্টি তো তখনও পড়ছে। উনি আমাকে বললেন, আর কিছুটা দূরেই ব্যান্ডেল জংশন আসছে। আমি বললাম, দাদা আপনি কি করে জানলেন? আমি তো আপনার সঙ্গে গল্প করছিলাম, তোমরা আপনার যে স্টোরিটা আপনি শোনালেন এতটাই আমি মুগ্ধ হয়ে গেছি শুনতে শুনতে, যে চিন্তাধারার বাইরে। উনি বললেন, আমি তো রেগুলার যাতায়াত করি, এই সময় গাড়িটা এখানে এসে দাঁড়ায়। করে গাড়িটা হঠাৎ করে আবার হর্ন দিয়ে স্টার্ট নিল ট্রেনটা। দূর থেকে দেখতে পেলাম জানলা দিয়ে বৃষ্টি তখনও পড়ছে। হ্যাঁ, ব্যান্ডেল জংশন ঢুকছে গাড়ি। ঠিক করলাম একটু তো অন্তত প্যাসেঞ্জার গাড়ি একটু তো অন্তত জংশন স্টেশনে দাঁড়ায়, নেবে আর এক কাপ চা খেতে হবে যদি চা না ওঠে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, অদ্ভুত ঘটনা শোনালেন দাদা, গায়ে তো কাঁটা দিয়ে উঠেছেই, খারাপ লাগছে। আসলে কখন কি হয় আমাদের সঙ্গে, বা আমরা কিরকম কর্মের মাধ্যমে আমরা জড়িত তা তো আমরা জানি না, বলে ওনাকে জিজ্ঞেস করলাম। উনি দেখলেন ধীরে ধীরে উঠছেন, হয়তো ভাবলাম উনি ব্যান্ডেল স্টেশনেই নামবেন, তখনও গাড়ি পুরোপুরি থামেনি। দাদা দাদা একটা অনুরোধ, আপনি চাইলে কোনো প্রকাশ করব না, আপনার নামটা? উনি মুচকি হেসে গেটের কাছে গেলেন, কারণ গেট থেকে পাশের কামরায় আমরা বসেছিলাম সিটে। কিচ্ছু নেই, দাঁড়িয়ে উঠে যখন গেটের সামনে গিয়ে বললেন, আমার নাম দীপক, বলে নেমে গেলেন। এখানেই শেষ হলো ঘটনা। এখানে নেমে গেলেন বলতে আমি তাকে নামতে দেখিনি, ভ্যানিশ হয়ে যেতে দেখেছি হাওয়ার মধ্যে। অদ্ভুত ঘটনা, যেখানে দুঃখ আছে, কষ্ট আছে, ভয় রয়েছে, কারণ হিউম্যান ব্রেন একটা জটিল একটা যন্ত্র, কখন কি হয় কার মধ্যে। কারণ ঘটনা শুনে তো মনেই হলো যে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার এই ধরনের ব্যাপার। সে নিজেকেই তার একটা স্পিক পার্সোনালিটি, সে রাতের বেলা সাবকনসিয়াস মাইন্ড থেকে নিজেকেই সেই অবস্থাতে দেখতো এবং দেখবার চেষ্টা করত, এবং ঘটনার মাধ্যমে বুঝেই গেল যে সম্পূর্ণ সাইকোলজিক্যাল একটা ঘটনা। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী দীপকের আত্মা এখনো সেই স্টেশন, সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছে একটাই কারণে, তার অপঘাতেই মৃত্যু হয়। কারণ সে অজান্তে হোক জানতে হোক সুইসাইড করে,
এবং প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সুসাইডের যে সমস্ত ডেথ আমরা কাউন্টিং করি বা অপঘাত, এনার্জি বা আত্মা বা সোল বা রুহ অলওয়েজ একটা লুপে ঘোরাফেরা করে, যতক্ষণ না তার এন্ডিং পয়েন্ট আসছে, যতক্ষণ না সে কেউ তাকে মুক্তি বন্দোবস্ত করে দিচ্ছে। বন্ধুরা, ঘটনাটা ভালো লাগলে, স্টোরিটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন এবং রিকোয়েস্ট করছি আমাকে একটু সাপোর্ট করুন। আগামী দিনে আরও অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের জন্যে শেয়ার করব। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, এই ধরনের জিনিসপত্র পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্যে প্রচুর ভালো জিনিস আমি লিখতে চলেছি এবং সমস্তটাই হবে ট্রু ইভেন্টের থেকেই নেওয়া, কিন্তু কিছু মডিফিকেশান থাকবে, কিছু চেঞ্জেস থাকবে, লোকেশন বা নাম ইত্যাদি। আপনাদের সাপোর্ট একান্ত দরকার। আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। নমস্কার।